কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা 53-র তৃতীয় অংশ। চাঁদনি মাথা নিচু করে বসে আছে। রাত কি বলে কথা শুরু করবে বুঝতে পারছে না। কেবিনে পিনপতন নীরবতা, শুধু স্যালাইনের টুপটাপ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণকাল পরপর। বেশ অনেকটা সময় কেটে গেল, কিন্তু রাত কথা শুরু করতে পারছে না। ওর অনেক কিছু বলার আছে চাঁদনিকে, কিন্তু মেয়েটা কথা বলতে পারছে না বলে ওরও সংকোচ লাগছে। রাত শ্যামাঙ্গিনী ডাকতে গিয়েও ঢোক গিলে ফেলল। ওর পাঞ্জাবির পকেটে একটা রূপার নূপুর আছে। নূপুরটা চাঁদনির। অনেকক্ষণ সেটা সাথে নিয়ে ঘুরেছে ও। রাত পাঞ্জাবির পকেট থেকে রূপার নূপুরটা বের করে এগিয়ে দিল চাঁদনির দিকে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। রাত বলল, চাঁদনি, এটা তোমার ব্যাক ইয়ার্ডের দিকে পেয়েছিলাম। চাঁদনি নূপুরটা খুব পছন্দের। এটা আধার দিয়েছিল, ওর পা শক্ত করে চেপে ধরে। চাঁদনির মস্তিষ্কে সেদিনের স্মৃতিটুকু সেট করা আছে। আধার সেদিন প্রথমবার চাঁদনির কাছে স্বীকার করেছিল ও চাঁদনিকে ছাড়া থাকতে পারে না। ওর কষ্ট হয়। নিজের ইগো জলাঞ্জলি দিয়ে বলেছিল ও চাঁদনিকে খুব মিস করে, এজন্য নূপুরটা সবসময় পড়ে থাকে ও। কখন যে ধস্তাধস্তিতে খুলে গেছে চাঁদনি টের পায়নি। চাঁদনি হাত বাড়িয়ে নূপুরটা নিল। ঢোক গিলে হয়তো ধন্যবাদ দিতে চাইল রাতকে, কিন্তু পারল না। আধার এই পর্যায়ে হনহনিয়ে চলে গেল। ওর রাগে হাত পা কাঁপছে। নাটকের মেলা বসিয়ে রেখেছে দুজনে, ও এসব নাটক নিতে পারছে না। চাঁদনি হাতের মুঠোয় শক্ত করে নূপুরটা চেপে ধরে বসে আছে। রাত নরম স্বরে বলল, এখন কেমন লাগছে তোমার? তটিনী বলল, তুমি নাকি কথা বলতে পারছো না। আরে বাবা, ও কথা বলতে পারছে না সেটা এখন ও মুখ ফুটে বলবে কি করে? একজন এমপি মানুষ এমন বলদের মতো প্রশ্ন করলে কেমন লাগে? চাঁদনি কপালে ভাঁজ ফেলল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রাতের দিকে। রাতের নিজের প্রশ্নটাই খুব বোকা বোকা লাগছে ওর কাছে। ও আসলে কি বলে কথা শুরু করবে নিজেই বুঝতে পারছে না। এবার হচ্ছে ওর সাথে। ওর মনে পড়ে না ও কখনো কথা বলতে গিয়ে আটকেছে কিনা, কিন্তু আজ খুব কথা আটকে যাচ্ছে ওর। সরি ফর ইউ লস্ট চাঁদনি, আই মিন এক্সট্রিমলি সরি। আমার বাড়িতে আমি বিদ্যমান থাকা অবস্থায় তোমার সাথে এমন হলো, আমি ব্যাপারটা কোনো মতেই হজম করতে পারছি না। আমার সিকিউরিটি বডিগার্ডরা ব্যর্থ হলো তোমাকে প্রোটেক্ট করতে। একটা মেয়ের সম্মানে আঘাত আসলো অথচ আমি বাঁচানোর জন্য কিছুই করতে পারলাম না। আমি এটা মানতে পারছি না, খুব জ্বালাচ্ছে এটা আমাকে। চাঁদনি মাথা নিচু করে বসে থাকলো, কিছু বলল না। এসব উত্তর কি হয় চাঁদনির জানা নেই। রাত ব্যাকুল স্বরে বলল, আই নো এই ঘটনাটা ভুলে যাওয়া তোমার পক্ষে সম্ভব না। সারা জীবনে ট্রমা দিয়ে দিল তোমাকে এটা। ক্ষত সেরে গেলেও মস্তিষ্ক থেকে মুছবে না। আমার খুব খারাপ লাগছিল তোমার জন্য। এত রাতে দেখতে এসেছি বলে তুমি কি কিছু মনে করেছ? তোমার হাজবেন্ড কোথায়? আর তার তো এখন তোমার পাশে থাকা উচিত। চাঁদনি এমনিতেই মুখ কালো করে বসেছিল। রাতের প্রশ্নে আরও অমাবস্যা নেমে আসলো ওর মুখে। রাত তড়িঘড়ি করে বলল, এই তুমি কষ্ট পেও না, তুমি তো আমার কাজিন, তাই না? এটা তো কেউ জানে না। কারোর সামনে তোমার জন্য চিন্তাটা দেখাতে পারছি না। একজন কাজিন হিসেবে আমি তোমার জন্য চিন্তা তো করতেই পারি। তোমার হাজব্যান্ড হয়তো কোনো জরুরি কাজে গেছে, বাট এই সময়টা তোমার সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ছিল। আচ্ছা, সে এসে যদি আমাকে তোমার সঙ্গে কথা বলতে দেখে তাহলে কি রাগ করবে? আমি শুধু কাজিন হিসেবে কথা বলতে এসেছি। একজন কাজিন তো আরেকজন কাজিনকে দেখতে আসতেই পারে। এখানে তো রাগ করার কিছু নেই। এবারেও কোনো উত্তর দিল না চাঁদনি। রাত এসব চাঁদনিকে
রাত এসব চাঁদনিকে বলছে না, ও নিজেকে বোঝ দিচ্ছে। পুরো রাস্তা ও নিজেকে বোঝ দিতে দিতে এসেছে। ও শুধু চাঁদনিকে কাজিন হিসেবে দেখতে যাচ্ছে, আর কিছুই নয়। মেয়েটার উপর কাজিনের মতোই মায়া। এখন কাজিনের প্রতি কাজিনের আবার কীরকম মায়া হয় সেসব রাত জানে না। তবুও এটাই সত্যি, ও নিজেকে বুঝালো অনেক। এর বাইরে আরেকজনের বউয়ের জন্য ওর মনে কিছু থাকতেই পারে না। এটা পাপ। ও নিজেকে বোঝ দিয়ে বলা কথাগুলো চাঁদনির সামনে আওড়াচ্ছিল। চাঁদনি থম মেরে বসে আছে। রাতের মনে হলো রাত ওকে স্বাভাবিক না করে আরও উল্টো পাল্টা কথা বলে বিমর্ষ করে দিচ্ছে। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, চাঁদনি, আমার মনে হয় তোমার একটু শক্ত হওয়া উচিত। একটা কথা কি জানো, নরমদের উপর আঘাতটা সবার আগে আসে। বুঝছি তুমি ছোট, এখনও সেসব সামলাইয়ে ওঠার মতো বয়স হয়নি তোমার, কিন্তু মানুষ বয়স দিয়ে বড় হয় না, অভিজ্ঞতা দিয়ে বড় হয়। এই পর্যন্ত যা কিছু ঘটেছে তোমার জীবনে, সব তোমার জন্য একটা শিক্ষা। আশা করি তুমি ভেঙে না পড়ে শক্তভাবে উঠে দাঁড়াবে। আর তোমার হাজবেন্ডকে দেখে আমার কোথাও মনে হয়নি সে তোমাকে ভুল বুঝতে পারে। সে যথেষ্ট সাপোর্টিভ, অনেক ভালোভাবে তোমার কথা। আর রাত ঢোক গিলল। চাঁদনি তাকিয়ে আছে ওর দিকে, আর তোমাকে অনেক ভালোবাসে। আধার মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। কেবিনের বাইরে সারি সারি চেয়ারগুলো সব খালি পড়ে আছে। আধার একটা দখল করে বসেছে, তাতে দাঁত চেপে বসে আছে ও। এমন আক্রমণাত্মক অবস্থা ওর, যেই সামনে আসবে তাকেই ধুমধাম বসিয়ে দেবে। এতটা রাগ লাগছে। তটিনী একটু বারান্দায় গিয়ে হাঁটছিল গিয়ে। বসে থাকতে থাকতে হাঁটুতে ব্যথা ধরে গেছে ওর। ও তড়িঘড়ি করে এলো সেখানে। তটিনী ওর আম্মুর সাথে কথা বলছিল। আজ রাতটা এখান থেকে যেতে হবে। আধার না আসা পর্যন্ত তটিনী যেতেও পারছে না। ছেলেটা পই পই করে বলে গেছে সবাই গেলেও তটিনী যাতে থাকে। আধার চাঁদনিকে তটিনীর ভরসায় রেখে যাচ্ছে। মেয়েটারও ওর সঙ্গ চাঁদনির খুব ভালো লাগে। আধারকে চেয়ারে বসা দেখে তটিনী এগিয়ে এলো ওর কাছে। ওর পাশে বসে ডেকে বলল, চলে এসেছিস আধার? আধার অন্যমনস্ক একইভাবে বসে থাকলো, যেন তটিনীকে দেখতেই পাচ্ছে না। এই, তুই এখানে বসে আছিস কেন? কেবিনে যা, মেয়েটা কখন থেকে খুঁজছে তোকে। আধার এ পর্যায়ে তাকালো তটিনীর দিকে। তটিনী অবাক হয়ে দেখলো ওকে। ওর মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে কোট নেই, সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা। তটিনী কখনো এমন এলোমেলো আধারকে দেখেনি। আধার শেষাত্মক হেসে বলল, তাই খুঁজছে আমাকে? আমি তো দেখলাম না। মানে জ্ঞান ফেরার পর থেকে দরজার দিকে তাকিয়েছিল। আমাকে বলেনি, কিন্তু আমি বুঝছিলাম। হ্যাঁ, এমন রিয়েক্ট করছিস কেন তুই? আধার যখন খুব রেগে যায় বা কষ্ট পায় তখন ওর মুখ লাল হয়ে যায়। তটিনীর মনে হলো ও দুটো একসাথে পেয়েছে। আধার বিমর্ষ সুরে বলল, তোর আক্কেল কি রে তটিনী? ওই ছেলের সঙ্গে চাঁদনিকে একা কেবিনে রেখে বেরিয়ে গেলি তুই? অথচ কেবিন ভর্তি মানুষের মাঝেও আমি চাঁদনিকে তোর ভরসায় রেখে গিয়েছিলাম। ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি। তুই না ওর বড় আপু এভাবে একটা ছেলের সঙ্গে ছোটো বোনকে রেখে চলে যায়? আল্লাহ রে, তুই এমন বিহেভ কেন করছিস আধার? আবরার ভাইকে চিনিস না তুই? না, চিনি না, চেনার তো কথা না আমার। তুই চিনিস না, কিন্তু আমি তো চিনি। আমাদের কোনো বন্ধু তাকে না চিনলেও আমি তাকে চিনি, এবং চিনি বলেই আমি কেবিন থেকে বেরিয়ে গিয়েছিলাম। তুই জানিস না আমি কতবার সাবিহাদের বাড়িতে গিয়েছি, আর আবরার ভাইয়া কতটা জেন্টলম্যান জানিস তুই? তো তুমি তোমার জেন্টলম্যানের সাথে একা কেবিনে বসে থাকতে, সুখের দুঃখের গল্প করতে তার সাথে। আমার বউকে কেন একা রেখে এলি? ফালতু মহিলা একটা। আধার ক্ষেপে বলল। তটিনী ধুম করে কিল বসালো ওর পিঠে। রেগে মেগে বলল, এমন রিয়েক্ট করছিস কেন জানোয়ার? আমার সাথে এসব বিহেভ করবি না একদম। ভালোবাসা উতলে পড়ছে তোমার। মেয়েটার সাথে কেমন বিহেভ করতি প্রথম দেখি নাই। অতীত টানবি না। আজ যে চাঁদনির এই অবস্থা তার জন্য কোথাও পরোক্ষভাবে তুই দায়ী। সাবিহারটা জানি না আমি,
কোনো প্রুফ নেই আমার কাছে, কিন্তু তোর জন্য চাঁদনির এই অবস্থা। মেয়েটাকে শেষ করে দিয়েছিস তুই। আমি করেছি? তুই এটা বলতে পারলি আমি আমার চাঁদের সঙ্গে এমন করব? রিকের কিসের রাগ চাঁদের উপর? বল আধার, আজকেই তো পরিচয় হলো দুজনের। ওর কিসের ক্ষোভ থাকতে পারে? তোর উপর যে ক্ষোভ পুষে রেখেছিল সেটা চাঁদনির উপর তুললো। আমার রোমিও, ভার্সিটির সবাই তোমার চকলেট বয় ডাকে। আরে, আরও কয়েকটা মেয়ের জীবন নষ্ট করে দিতেই খুব কম হয়ে গেল তো? এত মানুষের মন ভেঙে কী করে আশা করিস তোর প্রিয় মানুষের উপর সেসব আসবে না? রিভেঞ্জ অফ নেচার বলেও কিছু একটা কথা আছে। আধার তর্কাতর্কির জন্য ভালো কোনো যুক্তি সাজাতে পারল না। কথা ঘুরিয়ে গো ধরে বলল, কেবিন থেকে বেরোতে হবে কেন? আমি কি করব সেখানে থেকে? বসে থাকতি। আধার বুঝল না তটিনীর কথা, সেটা ওর জানা। আধার বুঝবে না তটিনীর কথা, সেটা ওর জানা। ছেলেটা যেটা ভেবে নেয় সেটাই ঠিক, আর বাকি সবারটা ভুল। আধারের যুক্তিই ঠিক, বাকি দুনিয়ার আর সবার যুক্তি বেঠিক। নিজের যুক্তির উপর জেদ ধরে বসে থাকবে এখন। তটিনী উদ্গ্রীব স্বরে বলল, তুই গেলি না কেন? তোর চাঁদনিকে একা রেখে কেন বেরিয়ে গেলাম সেটার জন্য দোষারোপ করছিস? তোর উচিত ছিল না তাকে গিয়ে সাহারা দেওয়া? আমি না হয় আবরার ভাইয়ের সাথে ওকে একা রেখে গেছিলাম, কিন্তু এখন তুই চলে এসেছিস। তুই যাচ্ছিস না কেন? কথা বলুকো ওর নেতা সাহেবের সাথে। আধারের গলার স্বর ভঙ্গুর, অথচ চোয়াল শক্ত। চাঁদনি কথা বলতে পারছে না আধার। ও শুধু ভাইয়ার কথা শুনবে মানে? ওর মস্তিষ্কে খুব চাপ পড়েছে, কথা বলতে পারছে না রে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, গিয়ে দেখা কর। উল্টাপাল্টা রাগ ভেবে রাগ করে বসে থাকিস না। একটা গল্প শুনবে চাঁদনি? চাঁদনি তাকালো রাতের দিকে। ওর পাংশুটে মুখে চেয়ে আছে, চোখ দুটো অঢেল বিরহ। চাঁদনি ইশারায় বুঝালো শুনবে। রাত বলতে শুরু করলো, একটা রাজপ্রাসাদে খুব বিত্তবান একটা পরিবার, খুব সুন্দরী একজন রানী থাকত। সে রানীর একটা রাজপুত্রও ছিল। রাজপুত্র তার আম্মুকে ছাড়া কিছুই বুঝতো না। তার আম্মুই ছিল তার জীবনের সব কিছু। ওই রাজপুত্রের নাম কি ছিল জানো? আবরার রাত। চাঁদনি হুট করে বলল। ও আচমকা খেয়াল করলো ও কথা বলতে পারছে। ডাক্তার অবশ্য বলেছিল কথা বলাটা আচমকা নিজ থেকেই চলে আসবে। তোমার নানু ভাইয়া আমার আম্মুর বিয়ে দিয়েছিল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের খুব প্রতাপশালী একটা পরিবারে। সাদিক এহসান তখন এমপি হয়নি, কিন্তু দলের লিড ছিল তার। সারাদিন মিটিং মিছিলে এসে পড়ে থাকতো সে। বাড়িতেও সবসময় দলের ছেলেপেয়েরা আসতো, জমজমাট থাকতো সবসময়। বাইরে আর বাড়ি গুলিয়ে ফেলতেন তিনি। বুঝতেন না রাজনীতি আর পরিবার আলাদা রাখতে হয়, নয়তো রাজনীতির নোংরা সাইডগুলো পরিবারের উপর এফেক্ট ফেলে। আম্মু ছাড় দিত এসবে। সে তো জানতো ওনার ইন্টারেস্টটা। আচ্ছা, ওই লোক না বলে বাবা বলি কিছুক্ষণের জন্য, কেমন? যতই হোক জন্মদাতা তো। কিন্তু ওটা বলতে খুব ঘৃণা লাগে জানো। কিছুক্ষণের জন্য বলছি, ওনার প্রতি আমার ঘৃণা আজন্ম থাকবে। খুব সুন্দর একটা সংসার ছিল আমার আম্মুর। আমি হওয়ার পর সংসারটা আরও পরিপূর্ণ হয়েছিল। সব সুখ ধরা দিয়েছিল আম্মুর কাছে। বাবা একটু ভবঘুরে ছিল, কিন্তু আম্মু আগলে রাখতো তো তাকে। আমি বড় হতে হতে সে ভালো থাকারটুকু আরও একটু ফিকে হয়ে এলো। ইটস ওকে, সব ফ্যামিলিতেই এমন হয়। প্রথম দিকের মতো ভালোবাসাটা সবসময় থাকে না। আমি বুঝি না এটা কেন হয়। ভালোবাসা ফিকে হওয়ার জিনিস না তো। আমি তো আমার আম্মুকে সে ছোটোবেলা থেকে এখনও ভালোবাসি। আমার আম্মু আমার কাছে সে প্রথম দিনের মতোই সুন্দর। হুট করে সব বদলে গেল চাঁদনি। আম্মু জানতে পারলো বাবার অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক আছে। বাবা বিয়ে করেছিল ওই মহিলাকে। আমার আম্মা বর্তমান থাকা অবস্থায় সে ওই মহিলার সাথে থাকতো। আমার জন্মের 2 বছর পর থেকে 4টা বছর আম্মুকে সে ঠকিয়েছে। আমার যখন 6 বছর, আমার জন্মদিন ছিল সেদিন। মাত্র 6 বছর বয়সে পড়েছিলাম আমি। বাবা ওই মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিল। ফুপি ইন্ধন জুগিয়েছিল। জানি না ওই মহিলা কেন আম্মুকে সহ্য করতে পারতো না। সে জানতো আম্মুর সাথে সে পারবে না। আম্মু নরম না,
আম্মুর ফ্যামিলির চেয়ে তাদের চেয়ে কোনো অংশে কম না। শক্তিশালী বা ধনীর দিক থেকে তাদের সমান। প্রথমে ফুপি ওই মহিলাকে মেনে নিয়েছিল। জানো ওর হাজবেন্ড আম্মুর সাথে কি করেছে? আমার জন্মদিন নিয়ে ব্যস্ত ছিল সবাই। ওই যে বাগান বাড়িটাতে আমাদের খুব আনাগোনা ছিল না, গেস্টরা মূলত ওখানেই আসতো। আম্মু হয়তো বেঁচে গিয়েছিল তোমার মতো, কিন্তু বাবা সেদিন আম্মুকে ট্রাস্ট করেনি। সে করতে চায়নি, তাই করেনি। সে জানতো সে দোষী, আম্মু তাকে ছাড়বে না তার দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে। আম্মু মুখ বুজে সংসার করার মতো মেয়ে না, তাই সে নিজের দোষ ঢাকার জন্য আম্মুকে দোষী করেছিল। জানো পার্টি ভর্তি মানুষের সামনে আম্মুকে অপমান করেছিল। ওই মহিলা নিজের স্বামীর দোষ না দেখে আম্মুকে নষ্ট বলেছিল, নিজের স্বামীর সাইড নিয়েছিল। আম্মু নাকি তাকে সিরিয়াস করেছে, রূপ দেখিয়ে উস্কেছে তাকে, আরও কী কী যে বলেছিল আমি ছেলে হয়ে সেসব উচ্চারণ করতে পারবো না। সবাই বেইমানি করেছে জানো, সবাই। আমার কথাটা কেউ ভাবেনি চাঁদনি, ভাবিনি যে আমি আম্মুকে ছাড়া কিছুই বুঝতাম না। আমি ওই অবস্থায় দেখলে আমার মনের অবস্থা কেমন হবে। আমি পুরো রাত কেঁদেছিলাম আম্মুর সাথে। কি হয়েছিল খালামণির সাথে? বোকা বোকা প্রশ্ন করলো চাঁদনি, কিন্তু বিমূঢ় স্বরে বলল, আজ তোমার সাথে যা হলো, যে কারণে হসপিটালাইজ তুমি। ওই মহিলার হাজবেন্ড পরে আম্মুর পা ধরে মাফ চেয়েছিল। ওই শয়তানের এমন অবস্থা করেছিলাম আমি, আমার নাম শুনলেও ভয় পায় ও। আমি হয়তো সে সময়টাতে ছেলের দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু পরবর্তীতে সেদিন আম্মুকে দোষী সাব্যস্ত করা, কষ্ট দেওয়া প্রতিটি মানুষ থেকে প্রতিশোধ নিয়েছিলাম। সুযোগ পেলে সে গল্প আমি তোমাকে পরে বলবো। কিন্তু দাদু ভাই অটল ছিল নিজের সিদ্ধান্তে। সে আম্মুকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। সে ওই মহিলাকে বাড়ির বউ হিসেবে মেনে নিবে না। সেখানে বাড়ির একজন বউ বর্তমান আছে, সেখানে অন্য একজন কি করে থাকে? ইভেন ওই লোককে তো ত্যায্য পুত্র করবে বলেছিল। সম্পত্তি থেকে বেদখল করারও সিদ্ধান্ত নিয়েছিল। আম্মু 4 দিন সতীনের সংসার করেছিল অসুস্থ অবস্থায়। আবার আম্মুর কতটা অসম্মান জানো চাঁদনি? সে তার এসব মেন্টাল ব্রেকডাউনের পরও বাবার কাছে ডিভোর্স চেয়েছে। তুমি দেখে এসেছো আম্মুর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও এহসান বাড়ির চেয়ে কোনো অংশে কম ছিল না। নানু ভাই জানতে পারেনি 4 দিন। পরে যখন জানলো তখনই ঢাকা রওনা দিল। আম্মুকে সে নিয়ে যাবে, সাথে আমাকেও রাখবে না সেখানে। আম্মুও সতীনের সংসার করতে পারবে না, কিন্তু বিপত্তি বাঁধলো আমাকে নিয়ে। দাদুভাই আমাকে যেতে দিবে না। আমার জন্য সে নিজের ছেলের সম্পত্তি থেকে বেদখল পর্যন্ত করতে রাজি। আমি তার বংশের। আম্মুকে নিয়ে গেল, আমাকে নিয়ে যেতে পারবে না। আমাকে নিয়ে এক প্রকার যুদ্ধ লেগে গেল। নানু ভাই নিয়েই যাবে, সে আমাকে ওই বাড়িতে পড়ে পড়ে সৎ মায়ের কটাক্ষে শিকার হতে দেখতে পারবে না। দাদুভাই আমাকে ছাড়া থাকতে পারবে না। দাদুভাই জিতলো, আম্মুকে নিয়ে চলে গেল নানু ভাই। আম্মুও অনেক কাঁদলো, আমাকে ছেড়ে যাবে না সে। হয় সেখানে আমার সাথে থাকবে, নয়তো আমাকে নিয়ে যাবে। নানু ভাই এক প্রকার জেদ করেই নিয়ে গেল আম্মুকে। চাঁদনি জানো, পরের দিনগুলো জাহান্নাম ছিল আমার জন্য। আমারই বাড়ি আমার জন্য জাহান্নাম হয়ে উঠেছিল। আমি আম্মুকে ছাড়া কিছুই বুঝতাম না, এখনও বুঝি না। কাঁদিনি কখনো, অনেক কষ্টেও আমার কান্না পায় না, তখনও পেত না। একমাত্র আম্মুর দুঃখ ছাড়া আর কোনো দুঃখই আমাকে কাঁদাতে পারে না। আমার জন্মদাতার আমার উপর কী রাগ ছিল কে জানে, কিসের এত ক্ষোভ রেশ ছিল আমার প্রতি। সে আমার পুরো ছোটোবেলাটাই নষ্ট করে দিয়েছিল, আমি আজও জানতে পারিনি। আম্মুকে ছাড়া 1 বছর আমি ওই জাহান্নামে ছিলাম। তুমি জানো ওরা কত পাষাণ ছিল, আম্মুর সাথে কথা পর্যন্ত বলতে দিত না আমাকে। না, আমার সৎমা আমার সাথে কিছু করেনি, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সবসময়। কিন্তু বাবার কোনো এক অজানা কারণে ক্ষোভ ছিল আমার প্রতি। আমি জিজ্ঞেস করিনি কখনো, কিন্তু আমার খুব ইচ্ছে আমি একদিন জানবো সে কেন আমার সব কিছু শেষ করে দিল। আম্মু এসব নিতে পারেনি চাঁদনি, সে বাবাকে খুব ভালোবাসতো। সব ঘটনা তার মস্তিষ্কে এত চাপ ফেলেছে, বিশেষ করে আমাকে ছাড়া 1 বছর থাকাটা আম্মু মানতে পারেনি। 1 বছর পর বহু পাল্টা মামলার পর আমি আম্মুর কাছে যেতে পেরেছিলাম। কোর্ট
আমার কাস্টাডি আম্মুকে দিয়েছিল। পরবর্তীতে আমি আমার পড়াশোনার দোহাই দিয়ে হোস্টেলে চলে গেলাম। এরপর আরও ভিন্ন ভিন্ন কারণে আমাকে অ্যাব্রোডে চলে যেতে হয়েছিল। চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকালো রাতের দিকে। রাত বলল, এসব বলার কোনো কারণ নেই তোমাকে, বাট তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও আমার ফ্যামিলির একটা অংশ। আম্মু যদি সুস্থ থাকতো তুমি ওই দিন গেলে না, আম্মু তোমাকে খুব আদর করতো, রেখে দিত, তোমাকে যেতেই দিত না। কিন্তু আম্মু তোমাকে চিনতে পারেনি। নানু ভাই এখনও নিজেকে দোষারোপ করে, কেন সে আম্মুকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিল। আমি নানু ভাইয়ের দোষ দেখি না, সে তো আম্মুকে সুখেই দেখতে চেয়েছিল, সে তো তার ভবিষ্যৎ দেখেনি। আম্মুর কপালে সংসার ছিল না। ভাগ্যে থাকলে ভাগ্য থাকতে হয় জানো, ভালোবাসাও ভাগ্য থাকতে হয়। কিন্তু নানু ভাই দোষ করেছে রাত্রি খালামণির সাথে। আমি দেখেছিলাম রাত্রি খালামণি কতটা সাফার করেছিল নিজের ভালোবাসার মানুষের জন্য। সে ভালোবাসা পেয়েছেও। দেখো, সে নেই, কিন্তু এখনও সে ভালোবাসা পাচ্ছে। চাঁদনির খুব কষ্ট, কান্না পেল নিজের বাবার কথা মনে পড়েই। রাতের নিজের বাবাই ওর সাথে এমন করলো, অথচ আকিব শিকদার চাঁদনিকে কতটা ভালোবাসিছে, যত্ন করেছে। ওই মানুষটা কখনো ওকে বুঝতেই দেয়নি চাঁদনি যে তার নিজের মেয়ে না। যেখানে ও নিজের বাবা না বলে এতটা রাগ দেখাচ্ছে, আসার সময় মানুষটাকে সাথে কথা পর্যন্ত বলেনি। রাত আবার কিছু বলার আগেই আধার কেবিনে ঢুকলো। আধারকে দেখে রাত উঠে দাঁড়ালো। চাঁদনি তড়িঘড়ি করে চোখ মুছল আধারকে দেখে। আধার একবার রাতকে দেখলো, আবার চোখ ঘুরিয়ে কাঁদতে থাকা চাঁদনিকে দেখলো। রাত ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আধারের তাকানোর ধরন দেখে। অদ্ভুত দৃষ্টিতে দেখছে ওকে ছেলেটা। দুজনের মধ্যে একজনও বুঝতে পারলো না কি বলবে। ওরা প্রথম সাক্ষাতে শুধু একবার হ্যান্ডশেক করেছিল, পরিচয় দিয়ে নিজেদের নাম বলেছিল। সেটাই প্রথম কনভারসেশন ছিল ওদের। হয়তো এটাই শেষ, নয়তো অনেকক্ষণ একে অপরের স্ক্যান করার পরেও দুজন একে অপরের স্বাভাবিক হতে পারছে না। পার্টিতেও একজন আরেকজনকে কোনা চোখে দেখছিল, কিন্তু কথা বলেনি। কেন যেন ওরা একে অপরের সাথে কথা বলতে পারে না। সংকোচ না বিদ্বেষ, কিসের জন্য ওরা একে অপরের সাথে কথা বলতে পারে না তা তারা নিজেরাই জানে না। আধার চেয়ে থাকলো রাতের দিকে। রাত কিছু না বলে ওকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে।